বিগত সরকার যে টাকা বরাদ্দ করত সে টাকা কিন্তু সংখ্যালঘু উন্নয়নের খাতে ব্যবহার হতো না। 50% কভার করতে করতো না। আমি আশা করব ফান্ড বাড়াবে, সেই অপশন জায়গাও আছে, ফান্ড বাড়াবে এবং সাথে সাথে যেটা বাড়াবে সেটা 100% কাজ হোক। আর একটা আপনাদের বলে যায়, যে ব্লকে 20% সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করতেন সেই ব্লকটাকে মাইনরিটি ব্লক হিসাবে ট্রিট করা হতো। সেই ব্লকের স্কুল এডুকেশন থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দকৃত টাকা থেকে খরচ করতো। আমি এই যে নতুন সরকার এসেছে, এই সরকারের কাছে এই আবেদনটাও রাখবো, ওই সরকারের মতো দ্বিচারিতা আর করবেন না, ফান্ড বাড়াবেন এবং প্রকৃত অর্থে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে যা কাজগুলো করা দরকার সেটা করবে। অন্তঃসার শূন্য বাজেট। মানে এই বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য বাজেট হলো না মধ্যবিত্তের জন্য বাজেট? দেখুন, আরেকটা থাকে নিম্ন মধ্যবিত্ত, শুধু মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্তদের কথা কোনো চর্চা হয়েছে সেভাবে? এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এই বাজেটে, ব্লু ইকোনমির কথা, সুনীল অর্থনীতির কথা। শুনতে খুব ভালো লাগে, খুব শক্তিশালী জিনিস এটা, কিন্তু কাদের জন্য সেই পলিসি এখনো ঠিক না। আর এরা বিশেষ করে মৎস্য চাষীদের কথা বলেছে, মৎস্যজীবীদের কথা বলেছে। কিন্তু আমি একটা আতঙ্কে আছি। আতঙ্কটা এটাই, যেভাবে সমতলের জায়গাগুলোকে বৃহত্তর কর্পোরেটদের স্বার্থে জমিগুলোকে নির্দিষ্ট কয়েকটা শিল্পপতি গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে, এই মৎস্যজীবীদের ক্ষেত্রে ব্লু ইকোনমির কথা বলে এটাও আবার তাদেরকে বরাদ দিয়ে দেবে না তো? এই আতঙ্কে আমি আছি। ফলে গরিব যে মৎস্যজীবীগুলো আবার বঞ্চনার শিকার হবে। আমরা চাই ক্ষুদ্র মাঝারি মধ্যবিত্ত যে ব্যবসায়ীগুলো আছে সরকারের বড় প্রকল্পের সাথে তারা অ্যাটাচমেন্ট হোক, কিন্তু সেই জায়গা সরকার সে অর্থে দিতে চাইছে না। পিপিপি মডেলের কথা বলা হয়েছে, কিন্তু পিপিপি মডেলটার জন্য অ্যাচিভমেন্ট করার জন্য, সেখানে পৌঁছানোর জন্য আমার পাড়ার আপনার পাড়ার যে 6,000 টাকার একটা কাজ করে সংসার চলছে সে কি পারবে? তার জন্য নির্দিষ্ট কোনো রূপরেখা দেখাতে পারলো না। হকারদের নিয়ে এত কিছু হলো কিন্তু এই বাজেটে হকারদের কোনো উল্লেখই নেই। এনে তো আমরা বিরোধী, আমাদেরকেই বলতে হবে। আমরা তো চাই সরকার চলুক সংবিধান সম্মতভাবে, সরকারি কার্যক্রমকে চালা। কিন্তু আমরা কি দেখছি, সরকার চলতে না চলতেই রাস্তায় বুল্ডোজার নামিয়ে দিল, হকার উচ্ছেদ করলো, দোকান ঘর গুমটি সব ভেঙে দিল, তাদের ন্যূনতম ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই। এটা কি সংবিধান সম্মত? সংবিধান সম্মত কোনোভাবেই নয়। সুতরাং এদের কাছ থেকে হকারদের ভালোটা পাবো কি করে? তবে বাংলা একটা শুধু বলবো এ বিষয়ে, যে ইতিহাস তৈরি হয় শুধুমাত্র চর্চা করার জন্য নয়, পড়ার জন্য নয়, জ্ঞান নেওয়ার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস আজকে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে, তাদের কাছে শিক্ষা নেওয়া দরকার, যে ক্ষমতার দম্ভ দেখিয়ে এতদিন যারা চলছিল তার চেয়ে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে। গরিব হিন্দু কি মুসলমান, হকারদের ধর্ম হয় না, তাদের একটাই পরিচয় হকার। তাদের সাথে যে অন্যায় হচ্ছে ইতিহাসের পাতায় আগামী দিনে এই বিজেপি সরকারকে ঠাঁই তারাই করবে। মহিলারা, আমরা তো বারবার বলি, অর্ধেক আকাশ জুড়ে মহিলারা আছে, মহিলাদেরকে আমরা ছাড়া কোনটাতেই না বলতে পারবো না। আজকে আমি পৃথিবীর মুখ দেখেছি একজন মহিলার জন্যই। কথা হচ্ছে খাতাই কলমে বা এগুলো শুনতে খুব ভালো লাগে। এই ভাজপা সরকারের কেন্দ্রীয় মিনিস্টার, নামটা এই মতো মনে আসছে না, আমার দেশের হয়ে যারা বিশ্বের দরবারে আমার দেশের ঝান্ডাকে তুলেছিল, তাদের সাথে যৌন কেলেঙ্কারি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? অনেক বলবে 33%, আমি চাই তো হোক না। পঞ্চায়েতে তো নির্বাচনে 50% সংরক্ষণ আছে মহিলাদের জন্য, আমরা একবারও বিরোধিতা করেছি, হোক 33% সংরক্ষণ, কোনো সমস্যা নেই। তবে একটু ওতে অ্যাডিশন হবে, এটা অ্যাড করবো আমি, স্পোর্টস কোটাটাকেও 2% থেকে 5% হাইক করতে হবে। বলছিলাম এই যে সোলাবর্তী এভিনিউ পরিবর্তন নিয়ে কলকাতা পৌরসভা নাম পরিবর্তন করেছেন, সেইটা মুখ্যমন্ত্রী টুইট করেছেন এবং সেই টুইট নিয়ে ইতিহাস বিকৃত হয়েছে বলে ইতিহাসবিদরা বলছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? যারা ডাস্টবিনের ইতিহাস আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের কাছ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর হাসান সোহরাওয়ার্দীর পার্থক্য আমাদের মানে নেওয়াটাই ভুল। কোনটা বাবা, কোনটা চাচা, কোনটা দাদা,
যদি না বুঝতে পারে তাকে আর আমি কি বুঝাবো। এ বিষয় নিয়ে আমি চিফ মিনিস্টারকে জানাবো যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর হাসান শহীদ সোহরাওয়ার্দী বিস্তর তফাৎ। হাসান শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে 1933 থেকে 34 সালে ওই সময় কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, সমাজের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। তাকে স্মরণ করে ওই অ্যাভিনিউটা ছিল, রাস্তাটি ছিল। কাট করা হচ্ছে প্রায় 3000 কোটি টাকা। এখন দেখার বিষয় যেটা বরাদ্দ হয়েছে, প্রথমত বলি সেটা 100% কাজ করে কি করে না। দেখুন বাজেটে সরকারি কর্মচারীদের একটা যে দীর্ঘদিনের বঞ্চনার ডিএ 20% ইনক্রিজ করেছে। সমকাজের সমবেতনের যেটা পর্যায়ে আছে সেক্ষেত্রে কিন্তু আর যারা কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী যারা ছিলেন, যারা কন্ট্রাক্টে ছিলেন সরকারি কাজ করতেন, তাদের সেভাবে দিশা দেখাতে পারে। কিন্তু এই সরকার যখন বিরোধী দলের আসলে ছিল তারা বলেছিলেন ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমহারে ডিএর ব্যবস্থা করা হবে, সেটা দিয়ে আজকে শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী যারা আছে তাদের কিছু হয়তো সাম্মানিক বাড়ালেও আমরা যদি আশাকর্মীদের ভিন্ন রাজ্যে দেখি তাদের ক্ষেত্রে যে যারা যে সাম্মানিক পায় আমাদের রাজ্যে সেই অর্থ পায় না। এবং সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে একটা কনস্টেবলের থেকে কম কাজ করে না, তাদের যে সাম্মানিক বাড়ানো হয়েছে সেটা আমাদের কাছে কম। দীঘায় যখন জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম বা নিউ টাউনে বিগত সরকার যে দুর্গাঙ্গন করার পরিকল্পনা নিচ্ছিল, বর্তমান যারা শাসকে আছে তারা তখন বিরোধীরা আসলে ছিল, তখন তারা বলেছিল যে রাষ্ট্রীয় টাকা বা জনগণের ট্যাক্সের টাকা থেকে এই ধরনের ধর্ম কাজ করা যায় না। আর আমরা দেখছি এই বাজেটে বিভিন্ন ধর্মস্থানে সংস্কার থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, ঘুরে ফিরে সেই মানে জাস্ট মানুষই এক তো শুধু ড্রেসটা চেঞ্জ করাচ্ছে না দেখতে পাচ্ছি। যে বিষয়টা লক্ষ্য রাখছি, অনেক প্রতিশ্রুতি দিয়েছে এখানে, ব্লু ইকোনমির কথা বলেছে, সুনীল অর্থনীতির কথা বলেছে, অর্থশাস্ত্রের কথা বলেছে, বাস্তবিক অর্থে এটা কতটা রূপ পাবে সেটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কারণ আমরা দেখেছি অলরেডি সমতলে যেভাবে দু একটা শিল্পপতি গোষ্ঠী কন্ট্রোল করছে, এই ব্লু অর্থনীতির কথা চাপিয়ে সুনীল অর্থনীতির কথা বলে এবারে কি জলটাকেও দখল নেবে, সেই দুটো একটা কোম্পানিকে বরাদ দিয়ে সবটাই কন্ট্রোল নেবে না। আর ম্যাক্সিমাম জায়গা দেখলাম পিপিপি মডেলের কথা বলা হচ্ছে, শুনতে খুবই ভালো লাগে, পাবলিকের উপরে পাবলিক এখানে ইনভলভ হচ্ছে, কিন্তু এখানে সেই ধরনের পলিসি আমি দেখতে পাই না যেটা আমাদের পাড়ার যিনি মাসে 6000 টাকা ইনকাম করতে তার অনেকটা কষ্টকর হয়ে ওঠে, সেও এই সরকারি পিপিপি মডেলের যে অংশগ্রহণ করতে পারুক, এই ধরনের মডেল নাই। তাই পিপিপি বললেও সেই নির্দিষ্ট কয়েকটা শিল্পপতি গোষ্ঠীদের জন্য হয়তো মানে কথা হচ্ছে, অনেক এখানে প্রতিশ্রুতি হচ্ছে। সর্বোপরি যেটা আমি আগে থেকে উপলব্ধি করেছিলাম সারা দেশের পরিস্থিতি দেখে, সংখ্যালঘুদের ক্ষেত্রে যে বরাদ্দ ছিল সেটাকে কাট করা হচ্ছে, প্রায় 3000 কোটি টাকা। এখন দেখার বিষয় যেটা বরাদ্দ হয়েছে, প্রথমত বলি সেটা 100% কাজ করে কি করে না। দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে বা মাইনরিটি ডিপার্টমেন্টে শুধু মুসলিমদের জন্য নয়, আরো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের সাথেও কিন্তু এই বঞ্চনা করা হচ্ছে। এদিকে এদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বললেও ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে, তার তদন্ত একটা প্রমাণ দিলেন। আগামী দিনে নিশ্চিতভাবে বাজেটের উপরে যখন বিস্তারিত আলোচনা বলার সুযোগ দেওয়া হবে, আপনাদের তো লাইভের সুযোগ আছে, সে বিষয়ে তখন চর্চা করব। তবে একটু কথা বলবো, বিগত সরকারের দিক থেকে বর্তমান সরকারকে, বিগত সরকার যেটা ছিল তাকে দেখে শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতার দম্ভ দেখালে পরাজয়